দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়। ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে 583 দিন পর বসল জাতীয় সংসদের অধিবেশন। আজ থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জুলাই গণঅভ্যুত্থানের পরের বাস্তবতায় অধিবেশনকে সংসদীয় গণতন্ত্রের পুনঃযাত্রার সূচনা বলছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, সংসদ হবে জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। ওদিকে বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার এবং কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেছে জাতীয় সংসদ। বাকিটা জানাচ্ছেন শফিকুল হক। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। দীর্ঘ 20 মাস পর আবারও প্রাণ ফিরল রাষ্ট্রের আইনসভা জাতীয় সংসদে। স্পিকারের শূন্য আসন নিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। অধিবেশনের শুরুতেই সভাপতির দায়িত্ব নিতে বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর নাম প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে নির্বাচিত করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে, যেখানে স্পিকার নির্বাচিত হন বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, আর ডেপুটি স্পিকার হন তরুণ আইনবিদ কায়সার কামাল। প্রারম্ভিক ভাষণে বিএনপির প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বাংলাদেশের জনসাধারণ এবং আহত ও নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার কথা জানান তারেক রহমান। বলেন, তার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। বিরোধী দলের সাথে মত ও কর্মসূচির ভিন্নতা থাকলেও তাবেদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে এক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সংসদ নেতা তারেক রহমান আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এই সংসদ গণতন্ত্র পুনর্গঠন এবং প্রাতিষ্ঠানিক শক্তি পুনঃপ্রতিষ্ঠার পথ দেখাবে। দীর্ঘ লড়াই সংগ্রাম আর রাজপথের টানটান উত্তেজনা শেষে আবারও প্রাণ ফিরেছে জাতীয় সংসদে। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নতুন এই সংসদের যাত্রা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, আইন প্রণেতাদের দায়িত্বশীল ভূমিকায় এই সংসদ হয়ে উঠবে আরও কার্যকর এবং জবাবদিহিমূলক। শফিকুল হক, ৭১, ঢাকা। ওদিকে অধিবেশন শুরুর দিনই সংসদ এবং রাজপথে বিক্ষোভ করেছে বিরোধী দলীয় জোট। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ও বর্জন করে ওয়াকআউট করেন তারা, যদিও পরবর্তী দিনে অংশ নেওয়ার কথা বলেছেন। আর রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। দেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনায় ভাষণ প্রদানের জন্য সংসদ কক্ষে আগমন করবেন।
প্রথম দিনের অধিবেশনের শেষ কর্মসূচিতে বিকেল ৩টা ৩৩ রাষ্ট্রপতির ভাষণের কথা ঘোষণার পরপরই হট্টগোল শুরু করেন জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা। খারাপ প্রেসিডেন্স উত্থাপন করবেন না। এ সময় অভিনবভাবে প্ল্যাকার্ড তুলে কিছু বলতে চান তারা। অনেক সদস্য মাইক ছাড়াই একসাথে কথা বলতে থাকেন। রাষ্ট্রপতি ডায়াসে এসে তখন কিছুটা বিব্রত, আর স্পিকার সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন, রাষ্ট্রপতির ভাষণ শুনুন। এতেও কোনো সমাধান হয়নি। পরে একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী সদস্যরা। অবশেষে অধিবেশন কক্ষে প্রবেশের প্রায় 10 মিনিট পর ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি। জনাব স্পিকার, পরে অধিবেশন বর্জন নিয়ে সংসদ ভবনের সামনে কথা বলেন বিরোধী জোটের নেতারা। বিরোধী জোটের চিফ হুইপ ঘটনার ব্যাখ্যা দেন। আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। আর বিরোধী জোটের নেতা বলেন ঠিক কেন তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছেন। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদ অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে রাজপথেও বিক্ষোভ করেছে বিরোধীরা। তরুণদের দল এনসিপি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন দাবি করেছে। সংসদ লিগ্যালি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। জাতীয় সংসদ ভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। তবে বিরোধী দলের এই হট্টগোল এবং ওয়াকআউটের মধ্যেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় ভাষণে তুলে ধরেন বর্তমান এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং পরিকল্পনা। পতিত আওয়ামী লীগের অপরাধ দুর্নীতির নির্মম চিত্রের কথাও বলেন রাষ্ট্রপতি। এসব তদন্তের আওতায় আনার তাগিদ রয়েছে তার সেই ভাষণে। মোহন ইসলামের প্রতিবেদন। রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেই রীতি অনুযায়ী ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের বাধার মুখে পড়েন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অতিথিবৃন্দ, তারপরও বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। শুরুতে তুলে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের কথা। ছাত্র জনতা রক্তের বিনিময়ে কিভাবে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটে সেটাও তুলে ধরেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে অর্থনৈতিক ও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। বলেন বর্তমান সরকারের কার্যক্রম ও পরিকল্পনার বিষয়েও। তৈরি পোশাক খাত থেকে গত 1 বছরে 39.35 বিলিয়ন ইউএস ডলার অর্জিত হয়েছে। 2024-25 অর্থ বছরে রপ্তানি 8.60% বৃদ্ধি পেয়ে 48,300 মিলিয়ন ইউএস ডলারে দাঁড়িয়েছে। 2026 সালের 19 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে 34.78 বিলিয়ন ইউএস ডলার। বর্তমান সরকার আরও নতুন রপ্তানি খাত এবং রপ্তানি বাজার আরও সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন, অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। বর্তমান সরকার দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও সংসদে জানান তিনি। তবে সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
এই দুইটি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। এ সময় আওয়ামী লীগের করা অপরাধ দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তা তদন্ত হবে বলে জানান রাষ্ট্রপতি। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল। 2001 সালের অক্টোবর মাসে পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। পরেও ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিশ্চিত করতে বর্তমান মোহন ইসলাম, ৭১, ঢাকা। অভিঘাত মোকাবেলা 5 আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক আলোচনা হলে এখন আপত্তি কেন উঠছে এমন প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন প্রশ্ন তোলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট এবং প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাদের 2-1 জন এই সংসদেও আছেন। এই সব বিরোধিতা তাহলে কেন, সেটা তাদেরকে জিজ্ঞেস করা উচিত বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। না, এটা কোনো নজিরবিহীন নয়। বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের অধিকার আছে, কোনো বিষয়ে যদি তারা সিদ্ধান্ত নেন যে ওয়াকআউট করবেন, তারা করতে পারেন, করেছেন। ইট ইজ অল অ্যাবাউট ডেমোক্রেটিক প্র্যাকটিস। এটা গণতান্ত্রিক সভ্যতার মধ্যে আছে, পার্লামেন্টারি সংস্কৃতির মধ্যে আছে। হ্যাঁ, প্ল্যাকার্ড তারা না দেখালেও পারতেন। এবার ভিন্ন প্রসঙ্গ। বাগেরহাটের রামপালে বাস মাইক্রোবাস সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। নিহতের সংখ্যা পরবর্তীতে আরও 1 জন বেড়ে 13 জন হয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, দ্রুত গতিতে চলাচলের সময় নৌবাহিনীর একটি বাস এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন যাত্রী প্রাণ হারান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা আরেকটু বিস্তারিত জানতে চাই, খুলনা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রাজু হাওলাদার। রাজু, আমরা বলছি নিহতের সংখ্যা 13 জন, সংখ্যাটা বেড়েছে কিনা একটু জানাবেন, এবং এই মুহূর্তে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা কেমন এবং ঘটনাটা কি ঘটেছিল আরও একবার একটু জানাবেন, কখন আসলে এই সংঘর্ষটা ঘটে? জি, ধন্যবাদ রাকিব আপনাকে। আসলে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে বিকেলেই। খুলনার কয়রা এলাকা থেকে একটা বিয়ের বাড়ি থেকে খুলনার মোংলার যে এলাকা, সেই মোংলা উপজেলায় একটা পরিবারের 14 জন সদস্য, সেই 14 জন সদস্যের 12 জনই নিহত হয়েছে। আসলে ঘটনাটা ঘটেছে আজকে বিকেলেই। আমরা জানতে পেরেছি যে কয়রা থেকে যাওয়ার পথে খুলনার প্রতিমধ্যে একটা মাইক্রোবাস এবং আমরা শুনেছি নৌবাহিনীর একটা মিনি বাসের সাথে এটা সংঘর্ষ ঘটেছে। এই সংঘর্ষ ঘটার সাথে সাথে ওখানে 4 জন স্পট ডেড হয়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা আর পরে আরও 9 জন নিহত হয়েছে। তার মধ্যে 5 জন কিশোরসহ শিশু, 4 জন নারী, 4 জন পুরুষ রয়েছে। আমরা আমাদের সাথেই পরিবারের একজন রয়েছে, আমি একটু তার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং তার কাছে কি আছে আপনি একটু বলবেন যে আসলে ঘটনাটা কি ঘটেছে, একটু সংক্ষেপে যদি একটু বলতেন। অ্যাকচুয়ালি এই পরিবারটা একটা বিবাহ অনুষ্ঠান শেষ করে কয়রার নাকশা গ্রাম থেকে মোংলা উপজেলার পাশে শাওলবনিয়া গ্রামের উদ্দেশ্যে নিজেদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তো যাওয়ার পথে মোংলার কাছাকাছি পৌঁছালে বিপরীত
দিক থেকে আসা একটি নৌবাহিনীর গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে আমার যে পরিবারটি মারা গেছেন এই পরিবারটা হচ্ছে আমার মায়ের পরের যিনি, অর্থাৎ মায়ের পরে একজন রয়েছে, তারপরের যে বোন, সেই বোন এবং বোনের পরিবার, এই বোনের পরিবারের 2 জন সদস্য ছাড়া বাকি সকল সদস্য এখানে মৃত্যুবরণ করেছেন। আমি খুলনাতে ছিলাম, আমাকে যে জীবিত সদস্য রয়েছে তার নাম আশরাফুল আলম জানি, সে আমাকে ফোন করে জানিয়েছে যে ভাইয়া আমাদের এরকম সাব্বিরের বিয়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, 2টা ডেড বডি, স্পট ডেড, এখানে 2 জন মারা গেছে, আপনার বাকিগুলোর নিয়ে খুলনা মেডিকেলে গেছে, আপনি খুলনা মেডিকেলে যান। আমি এখানে এসে দেখি এখানে যাদেরকে আনা হয়েছে সবাই মৃত অবস্থায়। তো আমি সবাইকে তাৎক্ষণিক শনাক্ত করতে পারিনি, যাদেরকে শনাক্ত করতে পেরেছি। রাকিব, আসলে আমরা আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম যে একই পরিবারের একজন একদম রাজু হলদে একটা ধারণাও পাওয়া গেল, এবং নিশ্চয়ই আপনি আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, পরবর্তীতে নতুন আপডেট থাকলে সেটাও আপনার কাছ থেকে আমরা ধাপে ধাপে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাজু হলদার যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা 133টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে তোলেন। দিনের কার্যসূচি অনুযায়ী আইনমন্ত্রী এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশের তালিকায় আছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভা আইন সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি, যার তালিকা নিম্নরূপ: বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024। কেবল অপারেটর সহ অন্য ব্যবসায়ীদের সুরক্ষা দেয়া এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ঢাকা লেডিস ক্লাবে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের ইফতারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অপারেটরদের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, কেবল অপারেটর সহ সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়ে সমস্যাগুলো সমাধানে কাজ করবেন তারা। ইফতার মাহফিলে কোয়াব নেতারা তথ্য মন্ত্রণালয়ের অধীনে পাইরেসি বন্ধের দাবি জানান। পাইরেসির সাথে জড়িতদের বিচারেরও দাবি জানান তারা। যে কোনো ধরনের ব্যবসায়ী উদ্যোগকে সুরক্ষা দেওয়াই হবে আমাদের সরকারের কাজ। সঙ্গত কারণেই আপনাদের এই কেবল টিভি শিল্প খাতে আপনারা যারা ইতিমধ্যেই বিনিয়োগ করে বসে আছেন, আপনাদেরকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। আপনার ব্যবসার স্বার্থ এবং সরকারের রেগুলেশন, এই দুটোর যখন একটা হ্যাপি ম্যারেজ ডেভেলপ করা যাবে, আমি মনে করি তখন আর কোনো সমস্যা থাকবে না। বিনা অনুমতিতে বাংলাদেশ থেকে 100 কোটি টাকা পর্যন্ত নিজ দেশে ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, এতে করে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিডি। অবশ্য অর্থনীতিবিদ এম এম আকাশ মনে করেন, এর ফলে নাগরিকত্ব বাতিল করা অনেক বাংলাদেশি টাকা পাচারের সুযোগ পাবেন। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রি করা অর্থ নিজ দেশে ফেরত নেয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে 100 কোটি টাকা পর্যন্ত ফেরত নিতে এখন থেকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত, বললেন মুখপাত্র আরিফ হোসেন খান। আমরা বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে চাই। আমরা তোমাদেরকে এখানে এন্ট্রি করার জন্য বিভিন্ন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকেও চালানো হচ্ছে নজরদারি। পরিবহন জ্বালানি বহনকারী সকল জাহাজসমূহের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর প্রেক্ষিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য যে কোনো নাশকতা, জলদস্যুতা বা চোরাচালান প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে
দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর বিশেষ অপারেশন টিম প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ কোটি টাকার জ্বালানি পণ্য আমদানি করা হয়। এর মধ্যে রয়েছে এলএনজি, এলপিজি, অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল এবং কয়লা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বাংলাদেশের জলসীমায় প্রবেশ করা বিভিন্ন জ্বালানিবাহী জাহাজকে নিরাপত্তা দিতে বাংলাদেশ নৌবাহিনীর এই মহড়া বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিরাপদ রাখবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, আমরা আরও একবার বাগেরহাটের রামপালের সড়ক দুর্ঘটনার আপডেট নিতে চাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী রাজু হাওলাদার। রাজুর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন আসলে বিয়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান থেকেই মাইক্রোবাসটা ফিরছিল এবং মাইক্রোবাসে 14 জন ছিল একই পরিবারের সদস্য। সেই 14 জনের মধ্যে 11 জনই নিহত হয়েছেন এবং সর্বমোট 13 জন নিহত হলেন। ঠিক এই মুহূর্তে নিহতের সংখ্যা 13ই আছে নাকি সেই সংখ্যাটা বেড়েছে একটু জানাবেন। যারা এখন পর্যন্ত আহত হয়েছেন সেই আহতের সংখ্যাটা কেমন এবং তারা আসলে কতটা গুরুতর একটু জানাবেন আমাদেরকে রাজু। ধন্যবাদ রাকিব আপনাকে। আসলে একটু আগেই আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম যে খুলনায় যে মোংলা থেকে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল বাগেরহাট টু মোংলা মহাসড়ক, সেই মহাসড়কে আসলে একটি মাইক্রোবাসেই 14 জন ছিল ড্রাইভার সহ, তার ভিতরে 13 জন মারা গিয়েছে। একজন বেঁচে আছেন পরিবারের একজন, এই পরিবারের একজনই এখনও জীবিত আছেন, কিন্তু আসলে আশঙ্কা যুক্ত আর কি, খুবই তার অবস্থা খুবই খারাপ। আসলে আপনাকে জানানো এর আগেই চেষ্টা করেছি, এখন আবার বলছি যে যারা মারা গেছেন তারা বর এবং কনে, এবং বরের নাম হচ্ছে সাব্বির এবং কনের নাম হচ্ছে মুন্নি। তারা হচ্ছে খুলনার কয়রা এলাকায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মোংলার শ্যাওলা বাজার এলাকায় আসলে তাদের বাড়ি, সেইখানে আসলে শ্যাওলা বুনিয়াতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। তো প্রতিমধ্যেই আসলে একটা মাইক্রোবাসের সাথে তাদেরকে সংঘর্ষ হয়, মানে মুখোমুখি যে সংঘর্ষ হয় সেখানেই আসলে ওখানেই সকালেই যায়, মানে 4 জনই মারা যায়। তো রাকিব, আপনাকে এর পরবর্তীতে আরও তথ্য জানানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এই দুর্ঘটনার শেষ তথ্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাজু হাওলাদার। নিশ্চয়ই আরও কথা হবে এবং যে একজন গুরুতর আহত আছেন এখনও ভর্তি, তার শারীরিক অবস্থা আশা করি পরবর্তীতে জেনে যেতে পারবো আপনার কাছ থেকে। রাজু হাওলাদার যুক্ত হয়েছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলছিলেন। এবং চলছে সংবাদ সংযোগ। দর্শক, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।